পুতিন আজকে এমন এক সিদ্ধান্ত নিয়েছে, তার এই সিদ্ধান্ত সারা পৃথিবীতে আরো একটা অস্থির এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যাচ্ছে। এই খবর যখন প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুক গরম করে ফেলেছেন, আর নেতাকর্মীদের মধ্যেও চাঞ্চল্য ফিরে এসেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার সত্যি সত্যি হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন। এবার ইউনুসকে হটিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা, এবং তিনি নরেন্দ্র মোদীকে বলেছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। দরকার পড়লে এই অবৈধ ইউনুস সরকারকে ফাঁসি দেওয়ার আদেশ দেন তিনি, এবং খুব শীঘ্রই শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই আবদার রাখবে বলে আশ্বাস দিয়েছে নরেন্দ্র মোদী। গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার জন্য পুরোপুরি পাগল হয়ে গেছে ডক্টর ইউনুস গং। তার কারণ কি? তার অন্যতম কারণ হয়েছে, যদি এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হয় তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ডক্টর ইউনুস গংয়ের ফাঁসি হতে পারে। ভারতের সামরিক বিমানে বাংলাদেশে ফিরবেন কি শেখ হাসিনা? শেখ হাসিনা তো দেশে ফিরবেন। হ্যাঁ, শেখ হাসিনা দেশে ফিরছেন, দেশে তাকে ফিরতেই হবে। আর তিনি যে দেশে ফিরছেন সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছে। দুধের রাজনীতিবিদ শেখ হাসিনা। এবং এই সাক্ষাৎকারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা ফিরছেন এরকম একটা ইঙ্গিত এই সাক্ষাৎকারে পাওয়া গেছে এবং জিতছে। তাহলে কি কোনো সিগন্যাল কাজ করছে শেখ হাসিনার পক্ষে? নতুন করে তিনি আবার কি ইঙ্গিত দিলেন? এই কাজটা করছে হচ্ছে আপনার এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আপনার জামায়াত শিবিরের কিছু সাঙ্গপাঙ্গ। ওনাদের সাথে যে ছেলে পেলে এসেছে তারাই ডিম নিয়ে এসেছে, তারাই হচ্ছে তার উপর নিক্ষেপ করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখি কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার জন্য পুরোপুরি পাগল হয়ে গেছে ডক্টর ইউনুস গং। তার কারণ কি? তার অন্যতম কারণ হয়েছে, যদি এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হয় তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ডক্টর ইউনুস গংয়ের ফাঁসি হতে পারে। যার কারণে রাষ্ট্রীয় টাকা খরচ করে স্বয়ং ডক্টর ইউনুস প্রত্যেকটা উপদেষ্টারা গান বানাচ্ছে, ক্যাম্পিং করছে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার জন্য। তো এখন মূল কথা হচ্ছে, জনগণ কিভাবে দেখছে, জনগণকে আরও ডক্টর ইউনুসের মিষ্টি মিষ্টি কথায় ভুলবে কিনা। এখন ডক্টর ইউনুস বলছে সংস্কারের জন্য গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করুন, বাংলাদেশ সুন্দর করার জন্য গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করুন। তা আমার কোশ্চেন, ডক্টর ইউনুস কি করেছে এই 1.5 বছরে বাংলাদেশের উন্নয়নের জন্য, সংস্কারের জন্য, বাংলাদেশকে ভালো রাখার জন্য? বরং এই 1.5 বছরে ডক্টর ইউনুসের আমলে পুরোপুরি বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। হত্যা, ডাকাতি, ছিনতাই, এরপরে চাঁদাবাজি, ধর্ষণ, দখলদারিত্ব, আপনার নিরাপত্তা বিঘ্নিত, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের একটা আতঙ্ক। এই যে আতঙ্কের নামই কি সংস্কার? অন্যদিকে আপনি দেখেন যে বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান কমেছে, এরপরে আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাহিরে, এরপরে মানুষ যে একটু বেকার হয়ে গেছে, টাকা দিয়ে বিদেশে যাবে, বিদেশের পথ বন্ধ। আমাদের পর্তুগালে অপমানের প্রতীক হিসাবে লেখে দিস ইজ নট বাংলাদেশ। নেপাল চায় না বাংলাদেশের মতো নেপাল হোক। শ্রীলঙ্কা বাংলাদেশিদের অনঅ্যারাইভেল ভিসা দিতে চায় না। জাপান বাংলাদেশদের একটা টাইম বোমার মতো দেখে। আমেরিকা বাংলাদেশিদের আপনার ভিসা বন্ড দিয়েছে। 75টা দেশের মতো বাংলাদেশকেও নিষেধাজ্ঞা দিচ্ছে। উগান্ডার মতো দেশের সাথে বাংলাদেশকে ফালাই দিচ্ছে। তো সব মিলায় ডক্টর ইউনুসের সংস্কার কি এই? তো এই সংস্কারে তো মানুষ আর যাবে না। অন্যদিকে ডক্টর ইউনুস পুরোপুরিভাবে হ্যাঁকে জয়যুক্ত করতেছে, আর বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে, যদি আপনি ন্যায়ের পক্ষে যান তাহলে আপনি বাংলাদেশ বিরোধী। কিন্তু বাস্তব কথা হচ্ছে, যারা ন্যায়ের পক্ষে থাকবে তারাই বাংলাদেশের পক্ষে। কারণ না মানেই 71-এর সংবিধান, না মানেই বাংলাদেশ, না মানেই এই ডক্টর ইউনুসের যে বাংলাদেশকে ধ্বংস করছে তার বিরোধিতা, না মানেই মুক্তিযুদ্ধ, না মানেই 71, না মানেই দেশের শান্তি। আর কোনো রকম যদি ডক্টর ইউনুসের হ্যাঁকে জয়যুক্ত করা যায় তাহলে তো এই 1.5 বছরে আর কি চলছে, এর থেকেও খারাপ পরিস্থিতি বাংলাদেশের মধ্যে হবে। দেখেন, ডক্টর ইউনুস যখন থেকে ক্ষমতায় বসলো তখন এই ক্ষমতার অপব্যবহার করে ডক্টর ইউনুস তার গ্রামীণ প্রতিষ্ঠানের শত শত কোটি টাকা কামাইছে, শত কোটি টাকা। আপনি মেট্রো রেলে দেখছেন না কয়দিন আগে গ্রামীণ ব্যাংকের অ্যাড, সব জায়গায়
কিন্তু গণভোটে ক্যাম্পিং করার জন্য ডক্টর ইউনূস রাষ্ট্রীয় কোষাগারে টাকা ব্যয় করছে, মানে রাষ্ট্রীয় কোষাগার ডক্টর ইউনূসের বাবার টাকা। আর নিজের গ্রামীণ প্রতিষ্ঠানে যে বাংলাদেশের শত শত কোটি টাকা এই ক্ষমতার অপব্যবহার করে কামাইছে, সে গ্রামীণ থেকে সে 1 টাকাও ব্যয় করে ক্যাম্পিং করছে না। মানে গণভোটকেই হ্যাঁ জয়যুক্ত করতে হবে, না জয়যুক্ত হবে এবার, হ্যাঁ আর যাচ্ছে না। ওই যে স্বপ্ন দেখছেন বাংলাদেশকে ধ্বংস করার, সেটা আর পূরণ হবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি নরেন্দ্র মোদীকে বলেছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। দরকার পড়লে এই অবৈধ ইউনূস সরকারকে ফাঁসি দেওয়ার আদেশ দেন তিনি এবং খুব শীঘ্রই শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই আবদার রাখবে বলে আশ্বাস দিয়েছে নরেন্দ্র মোদী। রুশ প্রেসিডেন্ট পুতিনের এরকম ঘোষণার পরপরই বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার ডক্টর ইউনূস মহা বিপদে আছেন। তবে কি হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করে সত্যি তিনি পদত্যাগ করবেন? পুতিনের এই হুঁশিয়ারি বর্তমান বাংলাদেশের সরকার থেকে উপদেষ্টা সভা পর্যন্ত এটি একটি মহান হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের দেওয়া বক্তব্যে উত্তাল হয়েছে রাজধানী ঢাকা। আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আন্দোলন মিছিল করছে এবং দফায় দফায় সংঘর্ষ ভাঙচুর চালাচ্ছে তারা, এবং তারা ইউনূস পতনের স্লোগান দিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার সত্যি সত্যি হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন। এবার ইউনূসকে হটিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। এটি আওয়ামী লীগের জন্য একটি খুশির সংবাদ হতে যাচ্ছে। এই খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক থেকে রাজনৈতিক অঙ্গ। আর শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যম, বাংলা জনপ্রিয় গণমাধ্যম জি24 ঘন্টা, জি গ্রুপের এই গণমাধ্যম তাকে একটা বিশাল সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা ফিরছেন এরকম একটা ইঙ্গিত এই সাক্ষাৎকারে পাওয়া গেছে। এবং জি24 জি24 ঘন্টা যে প্রশ্নগুলো করেছে, যে প্রশ্ন প্রথমে করেছে, যে প্রশ্নগুলো সামনে এনেছে, সেই প্রশ্নগুলো এক ধরনের ইঙ্গিত দেয় যে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরবেন, এরকম একটা মনস্তাত্ত্বিক ব্যাপার তার মধ্যে কাজ করছে। তাহলে কি কোনো সিগন্যাল কাজ করছে শেখ হাসিনার পক্ষে? আওয়ামী লীগের যে আন্তর্জাতিক লবিং, সেই লবিস্ট ফার্ম অনেক আগেই তারা নিয়োগ করেছিলেন, সেই লবিস্ট ফার্মের কাজ, আওয়ামী লীগের অভ্যন্তরীণ লবিং, এই লবিংগুলো বেশ ভালোভাবে কাজে দিচ্ছে বলে মনে হতে পারে। সেই ক্ষেত্রে বর্তমান সরকারের, আমাদের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের লবিং খুব একটা কাজে দিচ্ছে না বলেও আপনার মনে হতেই পারে। জি24 ঘন্টায় শেখ হাসিনা কি বললেন, তারা যেটা শিরোনাম করেছে, শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে শেখ হাসিনা আইনের শাসন ফিরিয়েই দেশে ফিরব, বাংলা সংবাদ মাধ্যমে এক্সক্লুসিভ শেখ হাসিনা। সেখানে তারা বলছে যে মব সন্ত্রাস, গণগ্রেপ্তার, অর্থনীতির ধস, বাংলাদেশ নিয়ে বিস্ফোরক সাক্ষাৎকার আওয়ামী লীগ নেতৃত্বের প্রধানের, বাংলাদেশের প্রাক্তন অপসারিত নির্বাসিত নেত্রী শেখ হাসিনার। সেখানে জি24 ঘন্টা ইন্টারেস্টিংলি প্রথম প্রশ্ন যেটা করেছিল সেটা হচ্ছে বাংলাদেশে পা রাখার পর আপনার প্রথম অগ্রাধিকার কি হবে? অথচ বাংলাদেশে তার ফেরার কোনো নামগন্ধই নেই, ফেরা নিয়ে কোনো আলোচনা নেই। তাকে ফেরাতে চেষ্টা করছে বাংলাদেশ সরকার, কিন্তু ভারতীয় সরকার বারবার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে, এরকমটা আমরা দেখছি। কিন্তু জি24 ঘন্টা প্রথম প্রশ্নটাই করছে বাংলাদেশে পা রাখার পর আপনার অগ্রাধিকার কি হবে। মানে যেন মনেই হচ্ছে শেখ হাসিনা এই তো কয়েকদিনের মধ্যেই দেশে ফিরছেন এবং বীর বিক্রমে ফিরছেন। সেটার কি আদৌ কোনো সম্ভাবনা রয়েছে? কিন্তু উত্তরে তিনি কি বললেন? উত্তরে বলছেন আমার প্রথম এবং সর্বোচ্চ অগ্রাধিকার হবে সংবিধান সম্মত শাসন ব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা। গত কয়েক মাস ধরে বাংলাদেশ কার্যত আইনের শাসনের বাইরে চলেছে। মব সন্ত্রাস, বিচার বহির্ভূত গ্রেপ্তার, গণহারে আটক, গোটা গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। আজও প্রায় 1,52,000 মানুষ মিথ্যা রাজনৈতিক মামলায় কারাবন্দী, যাদের অনেকেই নির্মম নির্যাতনের শিকার। তাদের অবলম্বনে মুক্তি দেওয়া জরুরি এবং সেই কাজটাই তিনি, এর পাশাপাশি ইউনূস সরকার যে সর্বনাশ করে গিয়েছেন, তার ভাষায় সর্বনাশ, তা মেরামত করাই আমার দায়িত্ব। দ্রুত গতির অর্থনীতি ফিরিয়ে আনা, কৃষক শ্রমিকের অধিকার, রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ভিত্তি আক্রান্ত হয়েছে সেটা ফিরিয়ে আনা, সংখ্যালঘুদের যে আতঙ্কের দিন কাটানো সেটা মেটানো, বাংলাদেশের চরমপন্থী শক্তিগুলো যাদের অনেকেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোগ রয়েছে অনেকের সাথেই, সেই ব্যাপারগুলো দেখা তার অগ্রাধিকার, সেগুলো বলেছেন তিনি। তারেক রহমান এবং বিএনপি তাদের কি বিশ্বাস করা যায়? জি24 ঘন্টা এই প্রশ্ন করেছে যে তারেক রহমান এবং বিএনপিকে কি বিশ্বাস করা যায়? সেখানে কিন্তু শেখ হাসিনা কোনো নেগেটিভ উত্তর দেননি, তিনি পজিটিভ উত্তর দিয়েছেন এবং এই পজিটিভ উত্তরই বলে দেয় যে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের মানে সমঝোতা তিনি চান, অথবা ব্যাকডোরে কোনো ধরনের সমঝোতার কথা হচ্ছে, আলোচনা চলছে, কিংবা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। তিনি বলছেন যে বিএনপি ও আওয়ামী লীগ দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বিতার
রয়েছে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক রীতি। শক্তিশালী বিরোধিতা শাসন ব্যবস্থাকে আরও মজবুত করে, কিন্তু কিছু বাস্তব সত্য ভুললে চলবে না। তারেক রহমান 17 বছর স্বচ্ছন্দে নির্বাসন কাটিয়েছেন। সরকারি অর্থ তসরুপে দোষী সাব্যস্ত হওয়ার পর নেতৃত্ব মানে জবাবদিহি এবং মাঠে উপস্থিতি, এই ব্যাপারগুলো বলেছেন। আরও উদ্বেগজনক বিষয় হলো বিএনপির চরমপন্থী শক্তির সঙ্গে আপোষ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে, হুমকি দিয়ে ভোট আদায় করা হচ্ছে। এটা গণতন্ত্র নয়, এটা জবরদস্তি। বিএনপি যদি সরকার গঠন করে, আমি আশা করব, এইখানে পজিটিভ কথা বলছেন, বিএনপি যদি সরকার গঠন করে আমি আশা করব তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। এই উপলব্ধিটা তার হয়েছে যে প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ প্রাণবন্ত হয় না। কিন্তু আমরা তার সময়ে দেখেছি যে বিএনপিকে বাদ দিয়ে সংসদ চালানোর যে চেষ্টাটা, সেই চেষ্টাটা সবথেকে বেশি বিতর্কিত হয়েছে এবং সেই চেষ্টার কারণেই মূলত আওয়ামী লীগের দ্রুত পতন হয়েছে, এটাও অনেকে বলার চেষ্টা করেন। এই শরীফ ওসমান হাদী সম্পর্কে খুবই বিব্রতকর একটা প্রশ্ন করেছে জি 24 ঘন্টা। সেই প্রশ্নটা আমি আলোচনা করতে চাই না, কারণ এই প্রশ্নটা অনেক কনফ্লিক্ট তৈরি করবে। এই প্রশ্নে জি 24 ঘন্টা শরীফ ওসমান হাদীকে যে শব্দ দিয়ে আখ্যা দিচ্ছে এবং তার উত্তরে মানে শেখ হাসিনা যা বলছেন তাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করা, এই প্রসঙ্গগুলো নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে। আমি সচেতনভাবে সেই প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাই। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নিয়েছেন এবং তারেক রহমানের সঙ্গে চিঠি হস্তান্তর করেছেন। এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করা হয়েছে। এই সম্পর্ককে কিভাবে দেখছেন শেখ হাসিনা, সেই প্রশ্ন করা হয়েছে। এটাকে তিনি কূটনৈতিক সৌজন্যতা হিসেবে উল্লেখ করেছেন এবং খালেদা জিয়া একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তার রাজনৈতিক ভূমিকা অস্বীকার করা যায় না, এরকম একটা পজিটিভ মন্তব্য করেছেন। দল পুনর্গঠনের পরিকল্পনা কি, নতুন প্রজন্মের ভূমিকা কোথায়, এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলার চেষ্টা করেছেন যারা অভিযুক্ত, যারা দলের জন্য বোঝা, যারা নানাভাবে বিতর্কিত হয়েছেন তাদেরকে বাদ দিয়ে যারা সত্যিকার অর্থে দলকে ওন করে, তৃণমূল যারা দলকে বাঁচিয়ে রেখেছে তাদেরকে দিয়েই দল পুনর্গঠন করা হবে। অর্থাৎ এখানে তিনি একটা দলের হাইব্রিডদের জন্য একটা বার্তা দিয়েছেন যে তাদের স্থান দলে হবে না। যদিও গত যে 15.5 বছরের শাসনামল, সেই 15.5 বছরের শাসনামলে আমরা দেখেছি 2009 সাল থেকে শুরু করে 24-এর নির্বাচন পর্যন্ত নানাভাবে দলে হাইব্রিডদের আস্তানা তৈরি হয়েছে, হাইব্রিডদের সুযোগ দেওয়া হয়েছে, হাইব্রিডদের এমপি মন্ত্রী বানানো হয়েছে, যার ফলে আওয়ামী লীগ দল হিসেবে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। যে উপলব্ধিটা হয়তো এখন এসে শেখ হাসিনার হয়েছে, তাই তিনি বলছেন যে এই দল পুনর্গঠনে নতুনদের এবং যারা তৃণমূলের প্রমাণিত তাদেরকে দিয়ে এই দল পুনর্গঠন করা হবে। তিনি এও বলছেন যে তবে দল নিষিদ্ধ অবস্থায় হাজার হাজার কর্মী কারাগারে, সদস্য হওয়াই যেখানে অপরাধ সেখানে প্রকৃত পুনর্গঠন এই মুহূর্তে সম্ভব নয়, এটাও তিনি বলছেন। গত 1 বছর কিভাবে কাটালেন, দলের সঙ্গে যোগাযোগ কি আপনাকে শক্তি দেয়, এই প্রশ্ন তাকে করা হয়েছে। তিনি বলেছেন দূর থেকে দেখেছি আমরা যা গড়ে তুলেছিলাম সব ভেঙে দেওয়া হচ্ছে, অর্থনীতি, সম্প্রীতি, প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা সবই যন্ত্রণা হয়েছে, কিন্তু একই সঙ্গে দেখেছি অসাধারণ সাহস, নির্যাতন ও কারাবাসের মধ্যেও আমাদের কর্মীরা বিশ্বাস ছাড়েনি, সাংবাদিকরা ভয় উপেক্ষা করে সত্য লিখেছেন, সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে মুখ খুলেছেন। এই যোগাযোগই আমাকে শক্তি দিয়েছে। আওয়ামী লীগ শুধু একটা দল না, এটা 71-এর স্বপ্ন। ভয় আর দমন দিয়ে সেই স্বপ্ন মুছে ফেলা যায় না। আমি ধৈর্য ধরেছি, কারণ ভয় ও বর্জনের ওপর দাঁড়ানো শাসন টেকে না। বাংলাদেশ শেষ পর্যন্ত মানুষেরই থাকবে, এই কথা তিনি বলেছেন। অর্থাৎ শেখ হাসিনা তার বক্তব্যে নতুন কথা উঠে আসার মধ্যে বিএনপির কাছে তিনি প্রত্যাশা করছেন বিএনপি আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেবে তারা রাষ্ট্রক্ষমতায় আসলে। সেখানে বিকল্প কোনো রাষ্ট্রক্ষমতায় আসার কথা তিনি চিন্তা করেননি। কিন্তু তাকে যে প্রথম প্রশ্নটা করা হলো যে দেশে ফিরে আপনার প্রথম প্রায়োরিটি কি হবে, সেই প্রশ্নটা কেন তাকে করা হলো সেটা একটা বড় প্রসঙ্গ। যে পরক্ষণেই তিনি বিএনপির প্রসঙ্গে বলছেন যে বিএনপি ক্ষমতায় গিয়ে তাদের নিষেধাজ্ঞা তুলে নেবে। তার মানে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, তার ধারণা বিএনপি ক্ষমতায় যাচ্ছে এবং বিএনপি 5 বছর শাসন কার্য পরিচালনা করবে। আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিতে পারছে না, সেহেতু আওয়ামী লীগের বিরোধী দলে থাকার অপশন নেই। 2026-এর যে নির্বাচন হচ্ছে, এরপরের নির্বাচন 2031-এর নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে বিএনপি। এই ভাবনায় কি শেখ হাসিনা করছেন, নাকি অন্য কোনো ভাবনা কাজ করছে যে নির্বাচন হবে না, প্রফেসর ইউনূসের এই সরকার টিকবে না, এই সরকার ফাংশন করবে না, নতুন সরকার আসবে, আবার আরেকটা নির্বাচনের নতুন করে নির্বাচনের আয়োজন হবে যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবেন, শেখ হাসিনা ফিরে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, কিন্তু সেই নিরপেক্ষ পরিবেশে অংশগ্রহণ করে ক্ষমতায় যাওয়া কিংবা বিরোধী দলে থাকা যে কোনোটাই
আওয়ামী লীগ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে এরকম একটা বার্তা তিনি দিচ্ছেন। তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো এই নির্বাচন প্রক্রিয়ার ভবিষ্যৎ দেখছেন না, নতুন কোনো প্রক্রিয়ার ভবিষ্যৎ দেখছেন, যেখানে বিএনপি সম্পর্কে একটা সফট ইঙ্গিত করছেন। যদিও তারেক রহমান সম্পর্কে একটা খোঁচাও মেরেছেন, রাজনীতিতে এই খোঁচাগুলো থাকবে। কিন্তু সব থেকে মজার যে ব্যাপারটা, দুটো ব্যাপার, তিনি দল পুনর্গঠনের ক্ষেত্রে মনে হয়েছে যে তার মানে নেয়া ভুল পদক্ষেপগুলো এখন তিনি বুঝতে পারছেন। হাইব্রিডদের দলে ভিড়তে দিয়ে কি ভুল করেছেন তিনি সেটা এখন হয়তো বুঝতে পারছেন। আর সেটা হচ্ছে যে, আবারও বলছি, প্রথম প্রশ্ন, দেশে ফিরে প্রথম প্রায়োরিটি আপনার কি হবে? এই প্রশ্নের ভেতরে অনেক কিছু লুকিয়ে থাকতে পারে, যেটা আমাদের পক্ষে, ক্ষুদ্র মানুষ আমরা, আমাদের পক্ষে বুঝে ওঠাটা খুব টাফ। তবে দর্শক, আপনারা যদি বুঝে উঠতে পারেন, আপনারা যদি কোনো ইঙ্গিত মনে করেন, এটাকে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তবে আমার মনে হয় যে সেই ভাবনার ক্ষেত্রে একটা বাস্তবতাও মাথায় রাখা উচিত, যে রাজনীতিতে যে আবহ তৈরি হয়েছে, যে আবহ বিরাজ করছে, 24-এর পতনের পরে আওয়ামী লীগ এত দ্রুত ফিরতে পারবে, এই প্রত্যাশাটা কতটা বাস্তবসম্মত? নাসির পাটোয়ারিকে ডিম থেরাপির পেছনে আসল কাহিনীটা কি? যেখানে এই ঘটনা ঘটেছিল ওইখানে কি, মানে ওই প্রোগ্রামে নাসির কি দাওয়াতি ছিল? চলুন একটু শুনি। উইদাউট ইনভাইটেশন উনি আসছে, ওনাকে কোনো ইনভাইট করা হয় না। ওনাকে যতদূর জানি মির্জা আব্বাস ওনার এখানে আসার কথা। জি, মির্জা আব্বাস সাহেবের এখানে আসার কথা ছিল। মানে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমন্ত্রণ জানানো হয়নি নিজ থেকে? ওনাকে আমন্ত্রণ কর্তৃপক্ষ থেকে ওনাকে আমন্ত্রণ জানানো হয় না। এখানে ঘটনার পেছনে কিন্তু অন্য জায়গা থেকে কাহিনীটা শুরু হয়েছে। অর্থাৎ যেই কলেজে এই পিঠা উৎসবটা ছিল, সেই কলেজে আনুষ্ঠানিকভাবে দাওয়াতি ছিলেন মির্জা আব্বাস। আর এই কলেজের অনেক স্টুডেন্ট যারা, তাদের অর্থনৈতিকভাবে ভর্তির ব্যাপারে অনেক কিছুতে নাকি সহযোগিতা করেন মির্জা আব্বাস। তো যখন নাসির পাটোয়ারি এখানে দাওয়াত ছাড়া প্রবেশ করতে যান, কয়েকটা ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, সেখানে ঢুকার সময় কিন্তু তিনি বাধার মুখে পড়েন মানে বিএনপি নেতা কর্মীদের। এখানে যারা ছিল কলেজ লেভেলে, তারা বলছিল যে ভাই আপনার তো দাওয়াত দেওয়া হয়নি, আপনি কেন আসছেন? তো পাশে থেকে কেউ বলছেন যে তো কি হয়েছে, আসছে, অনুষ্ঠানটা সুন্দর হবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে নাসির পাটোয়ারি সেখানে প্রবেশ করেন। প্রবেশের সময় ছাত্রদের একটা অভিযোগ ছিল যে আপনি গতকালকে বলছেন মির্জা আব্বাস গ্যাংস্টার, তো আপনি কি গ্যাংস্টারের প্রমাণ দিতে পারবেন? অর্থাৎ আমি আমার আগের ভিডিওতে বলছি, নাসির পাটোয়ারি যে কি বলছে ইমব্যালেন্সড কথাবার্তা বলছে জিয়া পরিবারকে নিয়ে, বিএনপিকে নিয়ে, অথবা মির্জা আব্বাসকে নিয়ে যেভাবে নাসির পাটোয়ারি প্রতিদিন কথা বলে, চাঁদাবাজ থেকে শুরু করে ওই যে হাফ প্যান্ট পরে দাঁড়া করাই রাখবে। দেখেন, রাজনীতিতে বক্তব্য থাকবে, কিন্তু এমন বক্তব্য না যে বাবার বয়সে একজন নেতারে হাফ প্যান্ট পরে দাঁড়া করে রাখবো। এটা আপনার বাপ হলে আপনার খারাপ লাগতো, আপনার নেতা হলে আপনার খারাপ লাগতো। মানে রাজনীতিতে ভাষার শালীনতা, নাসির পাটোয়ারি এনসিপির সকল নেতাকর্মীদের মধ্যে ভাষাগত দিক থেকে একটু কিন্তু কি বলা হয় যে মানে শালীনতায় তার ঘাটতি আছে। ইভেন এরপরে আমরা যেটা দেখলাম যে তারা ব্যান্ডেজ ট্যান্ডেজ করা যে ছবিগুলা, সবার মাথায় সাদা ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, মাথা মোথা নাইরা আবার কথাও বলতেছেন, কেউ আজাদি মুভমেন্টের একজন নেতা। এখন এই ছবিগুলো নিয়ে প্রশ্ন উঠছে যে ডিম মাইরা আসলে মাথা ফাটাই দেওয়া যায়, এটা কি সম্ভব? এদের মানে যে 5-7 জনের ব্যান্ডেজের ছবিগুলো আমরা দেখছি, আমার কাছে একটু আশ্চর্য লাগছে যেটা কি প্লাস্টিকের পাথরের ডিম কিনা। এখন এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, বা নাসির পাটোয়ারির সাথে যারা গিয়েছিল, যে শুধু ডিম না পাথরও মারছে। এখন সেই পাথর কোথায়, এটাকে খুঁজে বের করা উচিত, যে আসলে পাথর মারা হয়েছে নাকি নাটক করে। কমেন্টে ভরে গেছে নাটক কম করো প্রিয়, তুদের নাটক বুঝে গেছে বাংলাদেশ। অর্থাৎ এখানে টোটাল যে বিষয়টাতে নাসিরের এখানে অনুপ্রবেশ ছিল অলিখিতভাবে, একটা কলেজের প্রোগ্রাম, এখানে আপনাকে অনুমোদন নেওয়ার একটা বিষয় আছে, অনুমতি নেওয়ার একটা বিষয় আছে। আর যেহেতু মির্জা আব্বাস অধ্যুষিত এই কলেজটা, এটা মির্জা আব্বাসের বাবার দিনের সম্পত্তি না, তারপরেও হয় কি যে ওই যে মির্জা আব্বাসের একটা কথা আমার কাছে একটু সঠিকই মনে হয়, যে নাসির চায় একটা পেস লাগুক, একটা ঘটনা লাগুক, মানে কোন একটা ভেজাল হোক, ভেজাল হইলে এটা নিয়ে একটু সিম্পেথি পাওয়া যাবে, যেমন অলরেডি পাচ্ছে। যারা এই নাসির পাটোয়ারির ফলোয়ার আছেন বা ভোটার আছেন, তারা কিন্তু একটা মুভমেন্টে চলে গেছে, এমনকি তাদের যারা এলাই আছে, অর্থাৎ জামাত ইসলাম সহ বাকিরা যারা, তারা কিন্তু এখানে এটা নিয়ে একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত বা ইচ্ছাকৃতভাবে কোন রকম ঘটনার মধ্যে যে নিজে পা দেওয়া, ভেজাল তৈরি করা, রাষ্ট্রকে দেশকে অস্থিতিশীল করা, এগুলোর প্রয়োজন নাই। আপনি আপনার মতো করে নির্বাচনী প্রচারণা করেন। আর যদি পদ্ধতি না পেলে তাসনিম জারারে ফলো করেন। ওয়াট এ ব্রিলিয়ান্ট আইডিয়া তাসনিম জারার। তো মির্জা আব্বাস তিনি স্বাভাবিক একজন প্রভাবশালী ব্যক্তিত্ব বা একটা দীর্ঘ একটা রাজনৈতিক ক্যারিয়ার আছে। তো সেখানে নাসির পাটোয়ারি যখন তাকে নিয়ে কথা বলে, অশালীন বক্তব্য দেয়, স্বাভাবিকভাবে নেতাকর্মী হিসেবে তার নেতাদের গায়ে লাগে। সেখান থেকেই ক্ষোভটা, এমনকি নিজে ইচ্ছা করে জোর করে এই প্রোগ্রামে গেছে, বা এখানে কেউ চাইছে তাকে ঢুকাইতে, পরিস্থিতিটা সামলাইতে পারে নাই। ভুয়া বন্যার টাকা কই, ত্রাণের টাকা কই, এদেরকে কিন্তু এইভাবে এখানে ঘেরাও করা হয়েছিল। পরে কোন রকমে কলেজটা থেকে বের হয়ে সামনে রাস্তায় গিয়ে আবার অনশনে বসছেন। তো আমার মনে হয় সামনে নির্বাচনকে কেন্দ্র করে সবারই সতর্ক থাকা উচিত, আর নিজে ইচ্ছা করে কোনো ভেজাল তৈরি করা উচিত না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।